ডাকসুর নারী প্রার্থীকে ধর্ষণের হুমকিদাতার ছাত্রত্ব বাতিল চায় ছাত্রদল। অভিযুক্ত সংগঠনের কেউ নয়, দাবি শিবিরের। তদন্ত কমিটি গঠন, বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ। শেখ হাসিনা ও কামালের নির্দেশেই জুলাই গণহত্যা, ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের জবানবন্দি। শহীদ পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। প্রধান উপদেষ্টার সঙ্গে 7 দল ও এক সংগঠনের বৈঠক, পিআর পদ্ধতি নিয়ে মতভেদ। বিচার সংস্কার ছাড়া সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা। ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ক্যাম্পাসে আছেন শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। ভোটাররা অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। প্রার্থীরা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের নানা ইশতেহার এবং প্রতিশ্রুতি তুলে ধরছেন। আজ আমরা জানবো প্রার্থীদের ভাবনা। আমাদের সঙ্গে আজ তাদের ভাবনা জানানোর জন্য উপস্থিত হয়েছেন দুজন প্রার্থী। আমার বাঁয়ে রয়েছেন ওমামা ফাতেমা, তিনি ভিপি প্রার্থী। পাশাপাশি আমার ডানে রয়েছেন খায়রুল আহসান মারজান, তিনি জিএস প্রার্থী। প্রথমেই যেতে চাই ওমামা ফাতেমা, আপনার কাছে। আমরা গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা দেখেছি, পরবর্তীতে নানা রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে সবশেষ আপনি ভিপি প্রার্থী হয়েছেন এবং আপনারা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে একটি প্যানেলও দিয়েছেন। যদি জানতে চাই, প্রচারণার আজ 8ম দিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচারণার বিষয়টি ছাপিয়ে কিন্তু ক্যাম্পাসে নানা ইস্যু, যেমন ডাকসুরকে কেন্দ্র করে রিট, পাশাপাশি একজন নারী শিক্ষার্থীর প্রতি অবমাননাকর মন্তব্য, সব মিলিয়ে আসলে এখন এসে পরিবেশটা আসলে কীরকম দেখছেন? আসলে লেভেল প্লেইং ফিল্ড বলেন বা ডাকসু নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এখন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত আমাদের যেটা অনুভব হয়েছে সেটা হচ্ছে, বিশেষ করে গতকালকে পর্যন্ত আমাদের কাছে এক ধরনের একটা লেভেল প্লেইং ফিল্ড আছে এরকমটা মনে হয়েছিল। বাট গতকালকে যখন হুট করে ডাকসু বন্ধ ঘোষণা করা হলো, এটাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলতা আসলে ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিষয়টা আসলে কেমন, ধরেন আমরা যারা প্রার্থীরা প্রচারণা করছি, আমাদের কিন্তু বিভিন্ন টিম থাকে যারা দেখা যায় বিভিন্ন হলের মধ্যে তারা দেখা যাচ্ছে লিফলেটগুলো বিতরণ করছে। পাশাপাশি আমাদের মাঠ পর্যায়ে টিম থাকে। এখন আমাদের একটা শিডিউল থাকে, যে এই শিডিউল অনুযায়ী আমরা কিন্তু আমাদের প্রচারণাগুলো চালাই। যখন দেখা গেছে যে হুট করে ডাকসুটা বন্ধ ঘোষণা করা হয়েছে, সাথে সাথে কিন্তু সবার মধ্যে একটা মানে অনেকে একটা মিসকনসেপশনের মধ্যে পড়ে যায়। এরপরে কিন্তু চেম্বার আদালতে আবার ডাকসু ফিরিয়ে আনা হলো, কিন্তু এই যে একটা মিসকনসেপশন, এটার মধ্যে দিয়ে কিন্তু সবার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ডাকসু এত হবে কিনা। তো আগের যে সবার মধ্যে একটা উৎসাহ, একটা উদ্দীপনা ছিল, ওই সত্যি বলতে গতকালকে ওই ঘটনার পরে ওই উৎসাহ উদ্দীপনার মধ্যে অনেকখানি ভাটা পড়েছে। আবার গতকালকে তাও আমরা কিন্তু অনেক হল পাড়ায় বলি, আমাদের মেয়েদের হলগুলোতে, সায়েন্সের হলগুলোতে আমরা কিন্তু প্রচারণা চালিয়েছি আমাদের প্যানেলের পক্ষ থেকে। তো পরবর্তীতে যখন আমরা আবার আজকে আমরা গতকাল আমাদের নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা ছিল আমাদের প্যানেলের পক্ষ থেকে। সেই নির্বাচনী ইশতেহার দেওয়ার সময়টাতেই হচ্ছে যে এই রিটের রায়টা ঘোষণা করা হলো। তো যখন হচ্ছে আমাদের নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা, আজকে একই সময় 4:30 বাজে আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা বলেছি। ওই একই সময় কিন্তু আজকেও একইভাবে হচ্ছে রায় নিয়ে হচ্ছে একটা বিতর্ক তৈরি হয়েছে। তো এই যে একটা দোলাচলের মধ্যে সবাইকে থাকতে হচ্ছে। শেষ পর্যন্ত আমরা আমাদের ইশতেহারটা কিন্তু ঘোষণা করেছিলাম বিকাল 5:30টার দিকে। তবে এই নির্বাচনী ইশতেহার ঘোষণার থেকেও আমাদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা, একটা আনন্দ এবং আমেজ কাজ করার কথা, সেই জায়গায় কিন্তু বরং আমাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে কোনো সময় আসলে ডাকসুরা থেমে যেতে পারে। এবং যে ধরনের কী বলা যায়, একটা প্রচারণার পরিবেশ আসলে বর্তমানে আছে, সেটা অনেকখানি আমি মনে করি যে একটা ভাটা পড়েছে এবং ভোটারদের মধ্যে বিশেষ করে মিসকনসেপশন ক্রিয়েট হয়েছে। আর আরেকটা কথা বলবো যে হুট করে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে, যদিও এখন বলা হয়েছে যে 7 তারিখ 8 তারিখ নাকি তারা ক্লাস রাখবে। কিন্তু বললেই তো হয় না, অনেকগুলো স্টুডেন্ট অলরেডি কিন্তু ডিপার্টমেন্টের থেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। গতকালকে আমি মেয়েদের হলে গেলাম, শামসুন্নাহার হলে প্রচারণা করতে গেলাম। ওখানে গিয়ে আমি যেটা শুনি যে দেখি যে প্রত্যেক রুমে 6 জনের রুমে 3 জন করে আছে, বাকি 3 জন দেখা যাচ্ছে বাড়ি চলে গেছে। তো এইটার তো একটা নেতিবাচক প্রভাব অবশ্যই ডাকসুর ফিল্ডে পড়ছে, যেখানে আমরা গিয়ে আমাদের কিন্তু শ্রমটা দিতে হচ্ছে, কিন্তু আমরা যখন গিয়ে ভোটারদের সাথে কথা বলছি, দেখছি যে ভোটাররা আসলে রুমে নেই, বা ভোটাররা আসলে দেখা যাচ্ছে অনেকেই অনুৎসাহিত, বাড়ি চলে যাওয়ার ব্যাপারে পরিকল্পনা করছে। সো এই পরিবেশটা কিন্তু গতকালকে থেকে তৈরি হয়েছে। আরেকটা কথা আমরা বলবো যে ডাকসুর যে ভোট কেন্দ্র বাড়ানোর কথা, আমরা আমাদের জায়গা থেকে বলেছিলাম যে ডাকসুর যাতে নারীদের ভোট কেন্দ্র
বাড়ানো হয়, পাশাপাশি এখানে হলপাড়ার যে ভোট কেন্দ্রগুলো সেগুলো যাতে FBS-এ আনা হয়। কিন্তু এটার পরেও দেখা গেছে প্রশাসন সব জায়গাতে কিন্তু দেখবেন একটা নমনীয়তা তাদের মধ্যে কাজ করে। নমনীয়তা কেমন, ধরেন সাইবার বুলিং নিয়ে আপনি কথা বলছেন বা আচরণবিধি লঙ্ঘন নিয়ে কথা বলছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে তারা এগুলো নিয়ে কিছুটা হলেও একটা হ্যাঁ বা না একটা উত্তর আপনি পাবেন। কিন্তু ভোট কেন্দ্র বাড়ানোর কথা যখন বলছেন, প্রশাসন কিন্তু একদমই মুখে কুলু পেটে আছে। তাহলে এটা কিন্তু আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি করে, যেখানে বঙ্গমাতা কুয়েতমৈত্রী হচ্ছে ক্যাম্পাসের একদমই শেষে নিউ মার্কেটের ওই পাশে, সেই জায়গায় তাদের কেন্দ্র পড়েছে এই ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল। তো এত দূরে বেশিরভাগ মেয়েরাই দেখা যাবে তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে আদৌ ভোট দেওয়ার সময় ওই যদি রাস্তায় জ্যাম থাকে বা একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তাদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা কাজ করছে। আমি আপনার কাছে আসবো মোহাম্মদ ফাতেমা। খায়রুল হাসান মারজান, আপনার কাছে যেতে চাই। আমি দেখেছি যে বিভিন্ন সময় প্রচারণা আপনিও অভিযোগ করেছেন, ও মোহাম্মদ ফাতেমা যেমনটি বলছিলেন যে অনেকগুলো সের বিষয় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন নির্বিকার অনেকটা, আপনিও পক্ষপাতের অভিযোগ করেছেন। আসলে সেই পক্ষপাতের অভিযোগটা আসলে কেন করছেন আপনি বা আপনাদের পক্ষ থেকে, সেটা যদি সুস্পষ্টভাবে একটু বলতেন। কার প্রতি আসলে পক্ষপাত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? দেখুন, পক্ষপাত কার প্রতি করছে তার থেকে বড় কথা হলো যে প্রশাসন কেন পক্ষপাতী, কারণ হলো প্রশাসন নির্বিকার। এতদিন পর্যন্ত একের পর এক কিন্তু এখানে বারবার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে একাধিকবার এবং প্রমাণিত। বিষয়টা এমন না যে এটা প্রমাণ হওয়া বাকি আছে। এবং প্রশাসন কি করে, সে কিন্তু সেটা ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না। আপনি দেখবেন গতকালকে যে মেয়েটিকে ধর্ষণের হুমকি দেওয়া হলো অনলাইনে, আজকে প্রশাসন কি করলো, আজকে তারা বললো যে একটা কমিটি করে দিল, তারা সেটা, এটা তো স্পষ্ট, ফেসবুকে স্পষ্ট, ওই ছেলে লাইভে এসে তারপর সে কথা বলেছে, সব কিছু স্পষ্ট। তা সত্ত্বেও এখন আবার নতুন করে কি তারা যাচাই করে দেখবে, এটা তো স্পষ্ট প্রমাণিত বিষয়। কিন্তু তা সত্ত্বেও দেখেন এই ধরনের যাচাই বাছাই বলে মূলত কিন্তু এই আচরণবিধি লঙ্ঘন বা এই ধরনের হুমকির ব্যাপারে কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত নিতে পারছে না। এখন নিতে যখন মানুষ না পারে, তার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে আমি এখানে উদ্যোগ নেওয়ার, অ্যাকশন নেওয়ার, যখন আমি না নেই তখন কিন্তু বোঝা যায় যে না, আপনার এখানে উদ্দেশ্যটা আসলে উদ্দেশ্যের মতো কোনো ঘাটতি আছে। আপনি হয়তো কাউকে সেফ এক্সিট দেওয়ার ট্রাই করছেন, কাউকে বাঁচানোর ট্রাই করছেন। এখন যখন এই বাঁচানোর ট্রাই আসে, তখন আমি দেখি এই সব থেকে বেশি বায়াস থাকে শিবিরের প্রতি এবং ছাত্র দলের প্রতি। এর কারণটা কি? এর কারণ হলো দেখেন 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু মূলত এক ধরনের ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ভাগ বাটোয়ারা কীরকম? কেউ ভিসি নিয়েছেন, কারা? সাদা দল। সাদা দল কারা? সাদা দল হলো বিএনপিপন্থী শিক্ষক এবং জামাতপন্থী শিক্ষক। এবং 5ই আগস্ট বলুন, তারাই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনিক পদগুলো কিন্তু ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। তুমি ভিসি নাও, আমি প্রভিসি নেই, তুমি হলের প্রভোস্ট নাও, আমি নির্বাচন কমিশনই, এইরকম একটা অবস্থা। ফলে সবাই যেন সবাইকে, এই দুই পক্ষ একজন আরেকজনকে মূলত বাঁচিয়ে চলছে। তো তারই কিন্তু একটা প্রবণতা, স্পষ্ট প্রতিফলন কিন্তু আমরা ভোটের মাঠেও দেখতে পাচ্ছি। সেই জন্য কিন্তু প্রশাসনের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু নির্বিকার, তারা যেন কি নখদন্তহীন এক বাঘের মতো পরিণত হয়েছে। তো সেই জায়গায় কিন্তু আশঙ্কা আছে যে ভোট আসলে নিরপেক্ষ হবে কি না। আবার দেখি প্রশাসন যেখানে উদ্যোগ নেবে, সেখানে উদ্যোগ না নিয়ে প্রশাসন কিন্তু অনেক ক্ষেত্রে এমনও ঘটনা ঘটছে। একবার আমি একটা অভিযোগ দেওয়ার পরে বললো যে বাবা যে যা করে করুক, নির্বাচনটা ঠিকমতো হোক। তো যে যা করুক সেটাই যদি করতে পারে, তাহলে নির্বাচন ঠিকমতো হবে কীভাবে? তো সেই জায়গা থেকে আমরা মনে করতেছি আসলে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, সেটা কিন্তু আসলে নাই। এবং তার উপরে এখন আরও উৎসাহ বাড়িয়ে দিচ্ছে কারা? অতি উৎসাহ অনেক কাজ করা হচ্ছে। যেমন প্রশাসন একবার ঘোষণা দিল এখানে সেনাবাহিনী নিয়ে আসা হবে। কেন সেনাবাহিনী আনার মতো কোনো পরিবেশ তো ক্যাম্পাস এখন পর্যন্ত হয়নি, কিন্তু আসলে প্রশাসন নিজেই কিন্তু এখানে দেখেন মাঠ গরম করার একটা ট্রাই করতেছে। এরপর আমরা কি দেখলাম, বামপন্থী থেকে একটা গ্রুপ, যারা ক্যাম্পাসে তাদের রুট ওইভাবে নেই বললে চলে, তারা কি করলো, একজনের বিরুদ্ধে একটা অভিযোগ দিল কি সে ছাত্রলীগ প্যাডে তার নাম ছিল, সেজন্য নাকি নির্বাচন করবে না। এবং হাইকোর্ট কী করলো, তার উপরে পুরো নির্বাচন বন্ধ করে দিল। একজন প্রার্থী যদি সে কোনো দায়ী থাকে আগে ছাত্রলীগ করার কারণে, তার বিষয়, তার ব্যাপারে পদক্ষেপ মানে সে করতে পারবে না পারবে সেটা বিষয়। পুরো ওভারঅল ডাকসু নির্বাচন বন্ধ করার কোনো যৌক্তিকতা কিন্তু আসলে নেই। আসলে কিন্তু এটার মাধ্যমে কী করা হচ্ছে, শিক্ষার্থীদের ডাকসু ব্যাপারে অনুৎসাহিত করা হচ্ছে। ব্যাপারটা এমন যেন ট্রাই করে দেখতেছে যে ডাকসু যদি বন্ধ করে দেয় তাহলে আসলে কী হবে। কিন্তু এবং 2 দিন ধরে কিন্তু সেই বিষয়টা নিয়ে ঝুলছে, কোনো আলটিমেট ফলাফল কিন্তু আসছে না। এর ফলে হচ্ছে কি, এর ফলে আমরা যারা প্রার্থী, আমাদের কিন্তু রেগুলার যে শিডিউল আছে সেই শিডিউল কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থী যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, না ঠিক আছে ডাকসুটা হবে, আমরা সেখানে ভোট দিব, তারা অনেক সন্দেহের মধ্যে আছে, ডাকসু হবে কি হবে না, হবে কি হবে না। এমনকি যে ছুটিটা রাখা হয়েছে এবং এই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এর মধ্য দিয়ে অনেক শিক্ষার্থী এই সময়টাতে কিন্তু বাসায় যাওয়ার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। আমি বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমি দেখি যে আমার জেলার ছেলেরা ওরা একা যাবে না গ্রুপ হয়ে যাবে, সে নিয়ে নিজেদের মধ্যে কথা বলতেছে গ্রুপের মধ্যে। তো এই যে পরিবেশটা, এর মাধ্যমে আসলে একটা উদ্দেশ্য স্পষ্ট হয়। সেই উদ্দেশ্যটা কি, সাধারণ শিক্ষার্থী যে আছে, যে মূলত অরাজনৈতিক বা কোনো রাজনৈতিক দলের একক সে সমর্থক না, সেই যেন ভোট কেন্দ্রে না আসে, বরং ভোট কেন্দ্রে কারা আসবে, নির্দিষ্ট কিছু দলের তাদের যে ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকগুলো রেখে মূলত তাদেরকে প্রার্থী নির্বাচিত করে আনার এক ধরনের কিন্তু অলিখিত প্রবণতা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। মারজান, আমি আপনার কাছে আসবো। ওমামা, আপনার কাছে যেতে চাই। আপনারা আজকে ইশতেহার প্রকাশ করলেন, আমার সেটা দেখার সুযোগ হয়েছে। যদি বলতে চাই যে অনেকগুলোর বাইরে নারীদের সম্পর্কে আপনারা স্পেশালি বেশ অনেকগুলো পদক্ষেপের কথাই বলেছেন, কিন্তু একটা নির্বাচন শুরু হওয়ার পরে একজন নারী প্রার্থীর
প্রতি বা একজন নারী প্রার্থীর প্রতি যে কমেন্টগুলো ফেসবুকে করা হয়েছে বা স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে যে অবস্থার সৃষ্টি হলো সেটিতে আসলে এখন একজন প্রার্থী যদি এভাবে হতে না পারেন সেক্ষেত্রে আপনার নারীদের জন্য কতটুকু নিরাপদ ক্যাম্পাস করতে পারবেন? আর এই যে আজকে আসলে আমরা দেখলাম যে এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে, আসলে সেইটার পরিবর্তে এটার আসলে সুষ্ঠু বিচারটা হওয়া জরুরি ছিল কিনা? এখানে আমি যেটা বলবো, আমাদের নারী নিরাপত্তা নিয়ে আমরা যে পয়েন্টটা রেখেছিলাম সেখানে কিন্তু আমরা অনেকগুলো সাব পয়েন্ট অ্যাড করেছি, অনেকগুলো আসলে মেয়েদের সাথে কথা বলে বলে কিন্তু আমরা এই পয়েন্টগুলো ঠিক করেছিলাম। তার মধ্যে যেটা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, একদমই অকার্যকর একটা সেল, যে ওখানে যে শিক্ষকরা আছে তাদের সাথে আমি খুবই ভালোভাবে পরিচিত এবং তাদের মুখেই আমি শুনেছি যে পলিটিক্যাল প্রেশারটা যখনই এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড কেস ডিল করতে যায় এত বেশি পলিটিক্যাল প্রেশার এবং পার্সোনাল লেভেলের প্রেশারটা এখানে এমার্জ করে যে টিচাররা চাইলেও তারা কিন্তু পদক্ষেপটা নিতে পারে না। এখন আমরা সেই জায়গায় হচ্ছে আমাদের একদম প্রথম কথা বলেছি যে যৌন নিপীড়ন, সাইবার বুলিং এবং হচ্ছে আইনি সহায়তা সেল তৈরি করতে হবে। অর্থাৎ আপনার ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সাইবার বুলিং একটা স্পেশাল কেস হিসেবেই ধরতে হবে, এটাকে যৌন নিপীড়নের সাথে একাকার করে ফেলার আসলে কোনো সুযোগ নেই। আবার যৌন নিপীড়ন এবং সাইবার বুলিংয়ের ক্যাটাগরি কিন্তু বাংলাদেশের সংবিধান মোতাবেক সম্পূর্ণ ভিন্ন। এখন গতকালকের যে শিক্ষার্থী তিনি তার মতাদর্শিক জায়গায় আমি যাবই না, আমি বলবো যে উনি কিন্তু ক্যাম্পাসের স্টুডেন্ট। এখন তাকে কিন্তু ক্যাম্পাসের আরেকজন স্টুডেন্ট কিন্তু এখানে একটা রেপ থ্রেট দিয়েছেন। এখন এরকম একটা থ্রেট দেওয়ার পরে ওই মেয়েটি যে কোথাও গিয়ে কমপ্লেন করবে বা একজন মেয়ে যখন কোথায় গিয়ে কমপ্লেন করবে ওই ধরনের ব্যবস্থা কিন্তু ক্যাম্পাসের মধ্যে আসলে নেই। এবং আমাদের ক্যাম্পাস প্রশাসন 2019 সাল যখন আমি ক্যাম্পাসে এসেছি তখন থেকে কিন্তু আমরা আগের প্রক্টর রাব্বানি স্যারকে দেখে এসেছি, ওনার একটা খুব বিখ্যাত লাইন ছিল, আমাকে লিখে দিলে আমি ব্যবস্থা নিব। তো ওই বিখ্যাত লাইনের কিন্তু একটা রিপিটেশন আমাদের বর্তমান প্রশাসনে করছে, যে যখনই তাদের কাছে লিখিত যায় তখন তারা একটা বিবৃতি দেয়। তো আগে তো একেবারেই ঝুলিয়ে রাখতো, এবার হচ্ছে জাস্ট বিবৃতিটা দেয়। তো আমাদের যেটা চেষ্টা থাকবে, যদি আমি এখানে নারী প্রতিনিধি হিসেবে আসি এবং এখানে 13% নারী প্রতিনিধি দাঁড়িয়েছে, তাদের মধ্য থেকে হচ্ছে নারীরা এমার্জ করতে পারে, তাহলে অবশ্যই আমাদের যেটা এখানে চেষ্টাটা থাকবে সেটা হচ্ছে নারীদের জন্য ক্যাম্পাসের স্পেসটাকে সিকিউর করা। এটা তো শুধুমাত্র সাইবার বুলিংয়ের কথা আমি বলছি, এখানে হেনস্থার কথা বলছি, যেগুলোর ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ধরনের ভ্রুক্ষেপ করে না। এটার পাশাপাশি ধরেন আপনি ক্যাম্পাসে যেভাবে করে উদ্বাস্তু ভবঘুরে ঘোরাঘুরি করতে থাকে, মেয়েদেরকে রাস্তাঘাটে হেনস্থার শিকার হতে হয়, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় বিরল। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এই যে মানে খোলামেলাভাবে এখানে উদ্বাস্তু ভবঘুরে ঘোরাফেরা করে এবং সেটার কিন্তু কোনো ধরনের বিহিত হয় না। এটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনের যে একটা দীর্ঘমেয়াদী বলা যায়, তাদের এক ধরনের একটা গায়ের চামড়া মোটা হয়ে গেছে এসব দেখতে দেখতে। তো এই জায়গাগুলো যদি আমরা ধরে ধরে সলভ করতে চাই, এখন তো আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। কেন? কারণ এই ফ্যাসিলিটিসগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে অ্যাভেলেবেল নাই। আর আমাদের টিচারদেরকে আমরা সেগুলোর জন্য যে লায়াবেল করব, ওই টিচাররা তো এখানে লায়াবেল আমি কীভাবে করব, তার এখতিয়ারের মধ্যে কিন্তু আসলে এই বিষয়গুলো পড়ে না তখন। এবং প্রক্টোরিয়াল টিমের কাজটা কি, এটাও কিন্তু খুবই বেগভাবে সংজ্ঞায়ন করা হয়েছে। প্রক্টোরিয়াল টিমের কাজ বলতে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কিন্তু প্রক্টোরিয়াল টিমের আচরণবিধি, তাদের হচ্ছে নীতিমালা, এটা কিন্তু খুবই স্পষ্ট থাকা উচিত ছিল, যেটার মধ্য দিয়ে প্রক্টোরিয়াল টিমের কতটুকু পর্যন্ত তারা ভিজিট করবে এটাও কিন্তু একটা স্পষ্ট করা দরকার ছিল। যেহেতু এগুলো হচ্ছে না, আমরা যদি আমাদের ইশতেহারটা আমরা এমনভাবে তৈরি করেছি যাতে আকাশ কুসুম কল্পনা না, যাতে আমরা যদি নির্বাচিত হয়ে আসার পরে দ্রুততম সময়ের মধ্যে আমাদের ক্যাম্পাসটাকে মেয়েদের সেফটি সিকিউরিটি যাতে ইনশিওর করতে পারি, সেটার জন্য আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করব। তাহলে ওই যে নারী শিক্ষার্থী, শুধুমাত্র তার ঘটনাই নাই, অজস্র নারী শিক্ষার্থী যাদের দেখা যাচ্ছে এই থ্রেটের ঘটনা, তাদেরকে বুলিংয়ের ঘটনা আমরা হয়তো জানি না, আমাদের ইনবক্সে মেসেজ করে, ওই বিষয়গুলো তখন কিন্তু আমরা আরও বেটার সমাধান করতে পারবো এবং তারাও কিন্তু তখন ভোকাল হতে পারবে, তারাও কিন্তু প্রার্থী হতে পারবে। প্রার্থী না হতে পারার তো একটা বড় কারণ কিন্তু সাইবার বুলিং, এটা কিন্তু কেউ সহজে বলে না। মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে যদি সে প্রার্থী হয় এবং তাকে যদি কেউ হেনস্থা করে তাহলে তার পরিবার হচ্ছে কষ্ট পাবে বা পরিবার হচ্ছে একটা সম্মানহানি হবে, এ কারণে অনেক মেয়ে এবার প্রার্থী হয়নি। সেজন্য আমরা এই সাইবার বুলিং এবং যৌন হেনস্থা এটাকে খুবই সিরিয়াসলি নিচ্ছি এবং ক্যাম্পাসে যদি আমি বিজয়ী হয়ে আসতে পারি, আমার প্যানেলের যারা আছি আমরা বিজয়ী হয়ে আসতে পারি, আমরা এই যে মেয়েদের ক্যাম্পাসে নিরাপত্তা এটা নিয়ে সর্বোচ্চ ভোকাল থাকবো। ঠিক বুঝতে পেরেছি ওমা ফাতেমা। আমরা বাকি অংশটুকু ডিজিটাল প্ল্যাটফর্মে দেখব। মারজান, আপনার কাছে ঠিক একই প্রশ্ন, আমি যদি উদাহরণ দিয়ে বলতে যাই যে আমরা দেখতে পারি ডাকসু নির্বাচন নিয়ে আলোচনার বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। কাল একই সময়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে থাকছে আলোচনা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা হয়। ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে কথা বলেছেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, মামুনকে ক্ষমা করা হবে কিনা সিদ্ধান্ত আদালতের। আসামি থেকে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন অবশেষে আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন। মঙ্গলবার সকাল 11টা 50 সাক্ষ্য দেওয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। জবানবন্দিতে 2018 সালের নির্বাচনী অনিয়ম, গুম খুন, পুলিশে গোপালগঞ্জের সিন্ডিকেট সহ নানা বিষয় তুলে ধরেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে সাবেক আইজিপি ট্রাইব্যুনালে বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। জানান, লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। নিজের দায় স্বীকার করে মামুন জবানবন্দিতে বলেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, মামুনের সাক্ষ্য পৃথিবীর কোনো আদালত উড়িয়ে দিতে পারবে না। যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই। এটি একটি অকাট্য, অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। আইজিপি থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য নিহত আহতের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ মহাপরিদর্শক তাজুল ইসলাম। বলেন, ক্ষমা করা না করার ক্ষমতা রয়েছে আদালতের। তিনি নিজের বিবেকের তাড়নায় অপরাধ স্বীকার করেছেন, নিজের পক্ষ থেকেই আবেদন করেছিলেন অ্যাপ্রুভার হওয়ার। আদালত সেই অনুযায়ী অ্যাপ্রুভার সাময়িকভাবে তাকে করা হয়েছিল। আজকে তার বক্তব্য গ্রহণ করেছেন। চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে তার ব্যাপারে আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা নির্ধারিত হবে। অপরাধবোধ, বিবেকের তাড়নায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার কথা জানান চৌধুরী আব্দুল আল মামুন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে 7টি দল ও একটি সংগঠনের বৈঠক শেষ হয়েছে। বৈঠকে পিআর পদ্ধতিতে ভোট নিয়ে মতভেদ সৃষ্টি হয় নেতাদের মাঝে। তারা বলেন, আগের নিয়মে ভোট হলে জাতির আশা পূরণ হবে না। বিচার সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। এছাড়া ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়তা করা জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধের আহ্বান জানান নেতারা। বৈঠকে চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার, নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন রাজনীতিকরা। পরে প্রেস সচিব ব্রিফিংয়ে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ ও সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রকাশ করা হয়েছে এবং একই সাথে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। এই সেপ্টেম্বর মাসেই আমরা এটা দাবি করেছি। সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা এবং সমন্বয় যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। ইলেকশনটা পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে এবং এর আগে সংস্কার চাই। একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন, এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না। এই পিআর পদ্ধতি আমাদের কাছে পরিচিত না। প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি মানে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। নীলফামারীর উত্তর আইপিজেডে বিভিন্ন দাবিতে আন্দোলনরত একটি কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার শেল ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নোটিশ ছাড়া কর্মী ছাঁটাই, নারী শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ সহ 23 দফা দাবি নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো আন্দোলনে নামেন নীলফামারীর উত্তর আইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট কারখানার শ্রমিকরা। সকালে মালিকপক্ষ ও কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ও টিয়ার সেল ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আর্মির গাড়িগুলোর ওইদিকেই ছিল,
যখন মানে গুলির শব্দ পাইছে তখন ফিরে তাকাইছে, ওই তাকানোর সাথে সাথে গুলিটা ওকে লাগছে। অবরোধ করছে, এখন সেনাবাহিনী বলছে যে আজকে কোনো আন্দোলন চলবে না, আজ তো অবরোধ করা চলবে না। যখনই গুলি শুরু করছে তখন পাবলিকও গালাগালি করছে, তার মধ্যে কয়েকজন নিহত হয়ে গেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে পরিস্থিতি শান্ত থাকার কথা জানায় বিজেপি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিভিন্ন দাবিতে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে কারখানাটির শ্রমিকরা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। পাবনায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। বগুড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটর সাইকেল চালিয়ে পাবনার ফরিদপুরের চকচকিয়া অতিক্রম করছিলেন সোহেল রানা। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আরোহী স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় ট্রাক্টর, মোটরসাইকেল, অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। ছিটকে পড়ে গুরুতর আহত হওয়া আরোহীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। এছাড়া বগুড়ার কটুয়া এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে মারা গেছেন স্থানীয় ব্যবসায়ী। সংস্কার না করায় খুলনায় সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানালেন এলাকাবাসী। দুপুরে রূপসা সেতুর নিচের সড়কের খানাখন্দ অংশে কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন নাগরিক সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, এক যুগ পার হলেও সম্পন্ন হয়নি খুলনা নগরীর অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কের উন্নয়ন কাজ। এতে যাতায়াতে ভোগান্তি সহ ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। অতি দ্রুত সড়ক সংস্কার করে দুর্ভোগ লাঘবের দাবি জানান তারা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসুর নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার ছাত্রত্ব বাতিল চায় ছাত্রদল। অভিযুক্ত সংগঠনের কেউ নয় দাবি শিবিরের। তদন্ত কমিটি গঠন, বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ। শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই গণহত্যা, ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুনের জবানবন্দি, শহীদ পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে 7 দল ও এক সংগঠনের বৈঠক, পিআর পদ্ধতি নিয়ে মতভেদ, বিচার সংস্কার ছাড়া সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।